এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। দর্শক, আপনারা জানেন যে আজ 2025 সালের দ্বিতীয় দিন, ঘটনাবহুল একটি বছর 2024 আমরা পার করেছি। নতুন দিনের স্বপ্ন নিয়ে কিন্তু নতুন যাত্রা আমাদের শুরু, কিন্তু তার মাঝে কিন্তু অনেক উদ্বেগ, উৎকণ্ঠা এবং অমীমাংসিত অনেকগুলো ইস্যু রয়ে গেছে। নতুন বছরের রাজনীতি এবং সরকারের সংস্কার উদ্যোগগুলো কোন দিকে যাবে বা চ্যালেঞ্জগুলো কী কী, সেই নিয়ে আমরা আলোচনা করব। শিরোনাম রেখেছি নতুন বছরের রাজনীতি ও সংস্কারের চ্যালেঞ্জ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, একটু পরিচয় করিয়ে দিই। রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর রয়েছেন জনাব ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। একটি শিরোনাম আমরা দেখলাম যে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি অনেক বছর পর। আপনাদের দুজনে একটু প্রতিক্রিয়া জানতে চাবো। প্রথমে যদি ডক্টর আসাদুজ্জামান রিপন, এত বছর পরে স্বীকৃতি, এটিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এটা একটা, আমি মনে করব সরকার একটা অসাধারণ কাজ হয়েছে এটা। তো আমরা তো এতদিন পাঠ্যপুস্তকে এবং মুখের কথায় আমরা বলতাম যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। আপনার দর্শকদের সামনে অকপটে বলতে আমার কোনো দ্বিধা নেই যে তার যেটা রাষ্ট্রীয়, এই যে জাতীয় কবির যে স্বীকৃতি, এটা যে রাষ্ট্রীয়ভাবে ছিল এটা আমারও জানা ছিল না। নাম্বার ওয়ান, ব্যক্তিগতভাবে আমি সরকারের কখনই ছিলাম না, সংসদও ছিলাম না, ফলে আমার সেভাবে জানা হয়ে ওঠেনি। আমি ধারণাই করে নিতাম যে কি বলে আমাদের জাতীয় কবি। নিঃসন্দেহে আমরা একটা শুধু মুখের কথাই বলি না, বা দিবসটি শুধু পালন করি না, বা তার মৃত্যু দিবসে শুধুমাত্র তার কবরে আমরা জিয়ারত করতে যাই না, অথবা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে শুধুই যাই না। তো তিনি যে তার যে এই স্বীকৃতিটা ছিল, এটা আমারও জানা ছিল না। তো যাই হোক, দেরি হয়েছে, বিলম্ব হয়েছে সত্য। সরকারের তরফ থেকে, সরকার একটা মানে রাষ্ট্রের তরফ থেকে, বাংলাদেশ রাষ্ট্রের তরফ থেকে যে একটা এই যে মানে অবস্থান নেওয়া হয়েছে, তার যে মর্যাদাটা দেওয়া হয়েছে, এটার জন্য আমি মানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ধন্যবাদ জানাতে, পার্টিকুলারলি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই। জি, আমিও আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আমাদের সরকারের পক্ষ থেকে যদি বলি যে ফয়েজ আহমদ, আপনি কিন্তু রয়েছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব। আপনি এই যে এত বছর পরে একটি স্বীকৃতি দেওয়া হলো, এটি নিশ্চয়ই সাধুবাদ জানানোর মতো, কিন্তু এত দেরি কেন হলো? না দেখুন, এই যে রিপন ভাই যে কথাটা বলছিলেন যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে কাগজে কলমে জাতীয় কবি না, কাগজে কলমে আই মিন অফিসিয়ালি গেজেটেড জাতীয় কবি না, এটা আমরা বেসিক্যালি জানতামই না। তো এই সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্য যারা আছেন, সবার এটা নজরে আসার পরেই বিষয়টা নিয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে। তো কখনো না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। কাজী নজরুল ইসলামের স্বীকৃতি দেওয়ার মধ্যে দিয়ে এটা অত্যন্ত গৌরবের একটা ঘটনা। একদম, এটা বাংলাদেশি মানুষের জন্য এটা চরম প্রাপ্তি আমি মনে করি। এইটা আমরা সবাই মিলে, জাতি হিসেবে সবাই মিলে উদযাপন করার মতো ব্যাপার। তো সেটা হয়েছে। ভাই তো মূল্যায়ন করলেন সরকারের এই পদক্ষেপকে, খুবই ইতিবাচকভাবে বললেন। আমি যেহেতু সরকারের সঙ্গে আছি, আমি আর ইতিবাচক নেতিবাচক কিছুই বলছি না। সরকার এটা দায়িত্ব মনে করেছে, সেই জায়গা থেকে আমরা সাধুবাদ জানাচ্ছি সরকারকে, এত সুন্দর একটি পদক্ষেপ। ভেরি ইন্টারেস্টিং। আমাদের দেশে এই যে কি বলে কাজী নজরুল এভিনিউ আছে, নিঃসন্দেহে একটা বড় দেশের একটা প্রধান বড় সড়কের নাম কাজী নজরুল এভিনিউ। আচ্ছা, আমাদের কবির নামে কিন্তু একটা বিশ্ববিদ্যালয় আছে ত্রিশালে। উই হ্যাভ ডান মেনি থিংস, বাট এটা বোধহয় সামহাও বোধহয় নীতি নির্ধারকদের খেয়ালে আসেনি, বিশেষ করে যদি বলি ব্যুরোক্রেসিতে যারা এইগুলো দেখেন। দীর্ঘদিন থেকে আমাদের নানান কিছুতেই, আমাদের যেটা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে বা জাতিগতভাবে আমাদের যেটা দুর্ভাগ্যের বিষয়, আমরা সব কিছুকেই কোনো না কোনোভাবে পলিটিসাইজ করেছি। এটা আমরা জাতীয় কবি নজরুল ইসলামকে নিয়েও পলিটিসাইজ করতে আমরা দেখেছি। কিন্তু এই ক্ষুদ্র রাজনৈতিক কীকরণের ফলে যেটা হয়েছে যে নজরুল ইসলামকে ছোট করে দেখার একটা মানসিকতা সমাজের নানা অংশে আমরা কিন্তু দেখেছি। এ কারণে হয়তো হতে পারে যে কোনো কারণ এটাকে চাপিয়ে রাখা, এটাকে আলোচনার বাইরে রাখার চেষ্টা হয়েছে। যাই হোক, দেরিতে হলেও হয়েছে। দেখেন, আপনাকে একটা কথা আমি আপনার সাথে ডিসকাস করি। আমাদের ছাত্র জীবনে কবি যখন, আমাদের জাতীয় কবি নিঃসন্দেহে,
কবি যখন বাংলাদেশে এসেছিলেন, তো প্রথম বাংলাদেশে অতিথি হিসেবে আসেন, বাংলাদেশে আসেন, স্বাধীনতার পরে বাংলাদেশে যখন আসেন তাকে আনা হয়। তো এরপরে কবি যখন মৃত্যুবরণ করেন তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের পার্টির ফাউন্ডার, প্রবাবলি বিএনপি তখন সৃষ্টি হয়নি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সিদ্ধান্তে কবিকে সমাহিত করার সিদ্ধান্ত, বাংলাদেশে সমাহিত করার সিদ্ধান্তটি নেওয়া হয়। আচ্ছা, তারপর এবং সেটাও সিদ্ধান্ত নেওয়া হয় যে ওই যে ওনার একটা বিখ্যাত গান ছিল যে মসজিদের পাশে মরে কবর দিও রে ভাই, এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের দেশের প্রধানতম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, একেবারে মসজিদের পাশেই তাকে সমাহিত করা হয়। এটার জন্য কিন্তু ভারত খুব নাখোশ ছিল, তাকে আমরা যে বাংলাদেশ রাষ্ট্র সরকার তাকে দ্রুত এখানে সমাহিত করেছে, দ্রুত বলতে ভারতের অনুরোধ উপরোধের কোনো ব্যাপারটা মাথায় রাখিনি, এমনি তো মুসলমান হিসেবে মুসলিমদের নিয়ম আছে যত দ্রুত তাকে সমাহিত করা যায়। তো সেই নীতিটা অনুসরণ করে প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত দিলেন যে কবির যেহেতু একটা উইশও ছিল এবং তার অনেকগুলো ফ্যামিলি মেম্বার্সও তখন ঢাকা অবস্থান করছিলেন, তারাও সম্মতি দিয়েছেন। ইট ওয়াজ এ গ্রেট ডিসিশন, আদারওয়াইজ ইন্ডিয়া প্রবাবলি চাইতো যে তাদের, কবি নজরুল তো ভারতের নাগরিক ছিলেন। তো যাই হোক, একটা আমাদের তো অনেক কিছুই নেই, আবার আমরা অনেক কিছুই অর্জনও করেছি, এটা একটা অর্জন। ডক্টর আসাদুজ্জামান রিপন, এই যে ইতিবাচক দিক দিয়ে ইতিবাচক একটি ব্যাপার নিয়ে আমরা একটি নতুন বছর শুরু করলাম, 2024 সাল অনেক ঘটনাবহুল একটি বছর ছিল, এরকম কোনো ইতিবাচক দিকগুলো আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? 2024 সালও কিন্তু আমাদের একটা অর্জনের বছর, ইতিবাচক বছর। কারণ দেখেন, একটা স্বৈরাচার হটানোর জন্য আমাদের একটা দীর্ঘ লড়াই সংগ্রাম করতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে, তাই না? আমাদের মতো এই মধ্যবয়সী মানুষগুলোকে আপনার প্রতিদিন কারাগারের বারান্দায় হাঁটতে হতো, আদালতের বারান্দায় হাঁটতে হতো, মাঝে মধ্যে কারাগারে যেতে হতো, অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, গুমের শিকার হয়েছে, তাই না? পুরো পরিবার এটা তো কয়েক লক্ষ মানুষের বিরুদ্ধে মামলার ব্যাপার না, কয়েক লক্ষ মানুষের পরিবারেরও ব্যাপার, যদি আপনি গাণিতিকভাবে হিসাবটা যদি ধরেন। তো অনেকগুলো তো আপনার আমাদের জীবনের সংশয় ছিল, নিরাপত্তাহীনতা ছিল, সব কিছু ছিল, এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশ একটা অগণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল বিশ্বের বুকে। সরকার একটা অগণতান্ত্রিক সরকার, একটা ফ্যাসিস্ট সরকার হিসেবে সারা পৃথিবীতে ছিল। আমি পাসপোর্ট নিয়ে যখন আমি বিদেশে যেতাম, যেহেতু আমি আমার পার্টির দায়িত্বে থাকাকালীন আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে আমি যেহেতু আমার পার্টির আমার প্রতি অর্পিত দায়িত্ব পালন করতাম, তো আমি তো আমার দেশের পাসপোর্টেই নিয়ে যেতাম। তো ফলে তারা যখন বলতেন যে আই হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ, যে দেশটিতে গণতন্ত্র নেই, যে দেশটা দিনের ভোটটা রাতে হয়, যে দেশটার সরকার প্রধান সব নিজে করে, অর্থাৎ আমি খাওয়াই, আমি পড়াই, তাই না? আমিত্বের যে একটা আমিত্বের ব্যাপার স্যাপার ছিল, এভরিথিং, হু কেয়ার্স, ভোটের দরকার নেই, মানুষের দরকার নেই, এমন একটি অবস্থা পৃথিবীতে গত 500 বছরে ঘটেছে কিনা। আপনি অর্জন কথাটা এই কারণে বলবো, ইতিবাচক কথাটা এই কারণে, পৃথিবীতে গত 500-700 বছরেও এইরকম আগা পাছার লোকজন মিলে আপনার এরকম পালিয়ে গেছে, সরকার পালিয়ে যায়। শ্রীলঙ্কার প্রেসিডেন্টও আপনার রাজাপাকসেও চলে গেছেন, তার ভাই গোটাবায়া সেও চলে গেছে। তো কিন্তু একেবারে মসজিদের ইমাম থেকে, জাতীয় মসজিদের ইমাম থেকে শুরু করে গ্রামের, আমি আজকে গ্রাম থেকে আসলাম, আমার এলাকার তো আওয়ামী লীগের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার খুঁজে পাওয়া যায় না। তো এই ধরনের পরিস্থিতি গত 500 বছর হয়নি পৃথিবীতে। এটা একটা অসাধারণ বিজয় বাংলাদেশের জনগণের। তো সুতরাং এই অসাধারণ বিজয়টাকে আমরা সেলিব্রেট করেছি, আমরা ত্যাগ স্বীকার করেছি, আমাদের অনেক কাছের মানুষদের আমরা তাদের হারিয়েছি, তাই না? 134 জনের মধ্যে শিশু প্রাণ দিয়েছে, কেন ইমাজিন, এটা ফিলিস্তিনে হয়েছে, তারপরে বাংলাদেশে হলো 134 জন শিশু, 27 জনের মতো নারী জীবন দিয়েছেন। তারা কি সেই অর্থে আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি অথবা জামাত ইসলাম করতেন না? তো এত মানুষের প্রাণ, এত মানুষের আপনার রক্তক্ষয়, এত মানুষের অঙ্গহানি। আমি নিজে সপ্তাহ 2 আগে আমি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হাসপাতালে গেলাম, আপনার কারোর 2 চোখ হারিয়েছে, কারোর 1 চোখ হারিয়েছে, কেউ অসংখ্য আপনার বুলেটের স্প্লিন্টার মাথায় বয়ে বেড়াচ্ছেন। এর মধ্যে আমি একজন কোরআনে হাফেজকেও দেখলাম, তার 2 চোখ চলে গিয়েছে ইত্যাদি। আমাদের একজন কৃষক নেতাকেও দেখলাম, খুলনার পাইকগাছা বাড়ি। তো এটার বিনিময়ে এত কিছু মানুষ, তারপরও তারা হাসছেন, কারণ একটা স্বৈরাচারের বিদায় হয়েছে, এটা বড় মাপের অর্জন। এখন 25 সালে যেটার ব্যাপার, সেটা হচ্ছে এই অর্জনটাকে সংহত করা, মানুষের যে ঐক্যটা,
এই যে ঐক্যটাকে কিভাবে মানে করা সংহত যায়, করা, এটি হচ্ছে আমাদের এখন প্রধানতম এখন কাজ হবে লক্ষ্য এবং আমাদের চ্যালেঞ্জগুলো লক্ষ্যে কি কি পৌঁছানোর সেটি জন্য। নিয়ে আলোচনা করব। জনাব ফয়েজ আহমেদ, আপনার কাছে যদি একটু ছোট করে জানতে চাই যে 2024-কে আপনি কিভাবে পর্যালোচনা করবেন বা বিশ্লেষণ করবেন? 2024-এর পর্যালোচনা বা বিশ্লেষণের ভাই, হাসপাতালে এখনো অনেক রোগীর কথা বলছে। চক্ষু বিজ্ঞান হসপিটালে এখনো প্রায় 100 রোগী আছে। পঙ্গু হসপিটাল নামে যেটা পরিচিত, সেখানে নিটোর, সেখানেও অনেক রোগী আছে। আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, সেটা সিএমএইচও আছে। হ্যাঁ, সিএমএইচও আছে। তো আমি একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এই যে 31st নতুন বছরকে বরণ করার যেই অনুষ্ঠান, হসপিটালে থাকা পুঙ্গত্ব বরণ করে যারা আছে তারা এই 31st সেলিব্রেট করেছে হসপিটালে। তারা সেখানে হাসপাতালের পরিচালককে বলেছে, আমরা নতুন বছর সেলিব্রেট করতে চাই, আমরা এখানে বিরিয়ানি রান্না করতে চাই, নিজেরা রান্না করবো আমরা। তো এই যে মানুষগুলি আপনি দেখেন, এদের মধ্যে কেউ কেউ আছে পৃথিবীর আলো, মানে আমি যদি বলি যে বলার জন্য ওনার দুটি চোখ নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু খুবই নরম শোনাবে। কিন্তু আমি যখন বলবো যে উনি আর কখনোই পৃথিবীর আলো দেখবেন না, আপনি এর মানে কনসিকুয়েন্সেস চিন্তা করেন যে একটা মানুষ পৃথিবীর আলো দেখতো, হাসিনার গুলি সেই মানুষের চোখের আলো কেড়ে নিয়েছে। সে মানুষ আর কখনোই পৃথিবীর আলো দেখবে না, কিন্তু সে ওই পৃথিবীর আলো দেখবে না সেই মানুষটাও সেলিব্রেট করে যখন সে জানে যে হাসিনা পালিয়েছে। রাইট, এটা আমাদের 2024-এর সবচেয়ে বড় প্রাপ্তি। 2024-এর সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে যে এখানে মানুষ একটা দীর্ঘমেয়াদী, সম্ভবত এই উপমহাদেশে এত লম্বা সময় ধরে এত বড় স্বৈরতন্ত্র আর কখনো জারি থাকেনি। সেই তো স্বৈরতন্ত্রকে মানুষ একদম চূড়ান্ত পর্যায়ের অপমান করে মূলোৎপাটন করেছে এখান থেকে। ভাই যেটা বলছিলেন, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মসজিদের ইমাম পালিয়েছে, মন্দিরের পুরোহিত পালিয়েছে। এরকমও আমি পেয়েছি বিভিন্ন হসপিটালে ক্যান্টিন পরিচালনা করতো, সে সমস্ত ক্যান্টিন যারা পরিচালনা করতো তারাও পালিয়েছে। কারণ সব কিছু অত্যন্ত নোংরাভাবে দলীয়করণ হয়েছে। এখানে একটা ফুল দোকানের ফুল বিক্রেতা, সেও দলীয় বিবেচনা এখানে নির্ধারিত হয়েছে এই জায়গায় সে ফুল বিক্রি করতে পারবে কিনা। যদি আওয়ামী লীগ বিএনপির কেউ ফুল বিক্রি করতো, তাকে সেখানে বসতে দেওয়া হয়নি। বা ভিন্ন মতাবলম্বী কোনো রাজনৈতিক কর্মী সমর্থক যদি কোনো ব্যবসা বাণিজ্য করতো, তাকে করতে দেওয়া হয়নি। সুতরাং সব জায়গায় এত নোংরা পলিটিসাইজ হয়েছে এবং আওয়ামী লীগ নিজেদেরকে মনে করেছে যে এটা আসলে অবিনশ্বর, এটা কখনোই শেষ হবে না, শেখ হাসিনার ক্ষমতা তার জীবদ্দশায় কোনো দিন শেষ হবে না। এর ফলে যা ইচ্ছে তাই করেছে। সো মানুষ যা ইচ্ছে তাই করার যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল, সেটা থেকে মুক্তি পেয়েছিল 2024। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং একই সঙ্গে 2024 আমাদের জন্য অত্যন্ত বেদনার। এখানে আমরা শত শত তরুণ প্রাণ হারিয়েছি, 17 বছর ধরেই হারাচ্ছি, কিন্তু এত অল্প সময়ে এত মানুষকে গুলি করে নির্বিচারে হত্যা করার নজির শেখ হাসিনা সৃষ্টি করেছে, সেটা আমাদেরকে প্রত্যক্ষ করতে হয়েছে। আমরা শহীদ আবু সাইদকে হারিয়েছি, আমরা মীর মুগ্ধকে হারিয়েছি, ওয়াসিমকে হারিয়েছি, আমরা রিয়া গোপকে হারিয়েছি, বাচ্চা মেয়ে সাদে ছিল, তাকে গুলি করে মারা হয়েছে। এই আমরা হারিয়েছি অনেক আসলে, কিন্তু এই সব কিছু হারিয়েছি আমরা একটাই নিয়তে, সেটা হচ্ছে আমরা গণতন্ত্রটা ফেরত চাই, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। 2024 আমাদেরকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দিয়েছে। আচ্ছা, ডক্টর আসাদুজ্জামান রিপন, এই যে রাজনীতির চ্যালেঞ্জগুলো তো রয়েছে 2025-এ, আমরা অনেকগুলো চ্যালেঞ্জও কিন্তু দেখব, অনেক প্রাপ্তি রয়েছে, তার মধ্যে চ্যালেঞ্জগুলো রয়েছে। রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের চুরি ও লুটপাটের ঘটনাগুলো নিচে পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজকে বলেছেন। আচ্ছা, আপনার কাছে একটু ব্যাখ্যা জানতে চাইবো যে কেন মনে হলো যে সবকিছু চাপা পড়ে যাচ্ছে? না, চাপা পড়ে যাচ্ছে কথাটা বলতে এটাই, সেটা হচ্ছে যে মনে করেন মানুষ তো আপনার এই যে বাংলাদেশের অর্থনীতির যে ফোকলা হয়ে গেল, আপনি দেখবেন যে এখন শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের চিকিৎসা ব্যতি রেখে মোটামুটি বিদেশ সফর নিরুৎসাহিত করা হচ্ছে, বিকজ আমাদের ডলার ক্রাঞ্চ আছে এবং আমাদের অনেক দেন আছে, দেনা পরিশোধ করতে হচ্ছে। $17 বিলিয়ন থেকে মাঝে মধ্যে মানে দেনা পরিশোধ করতে আবার কিছু বাড়ছে, এখন মোটামুটি 23-এর জায়গায় দাঁড়িয়েছে। এবং একটা হিসাবে দেখা গেল, যেটা টিআইবি একটা হিসাব দিয়েছে, বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে একটা হিসাব দিয়েছে, তাতে করে দেখা যায় যে প্রতি বছরে $12 থেকে $16 বিলিয়ন বছরে মানে আপনার মানে পাচার হয়েছে। সংখ্যাটা যদি আমি নিচের দিকে ধরি, $12 বিলিয়ন ধরি, যদি 15 বছরে $180 বিলিয়ন আপনার পাচার হয়েছে, যদি আমি অঙ্কে ভুল না করে থাকি, আমি অঙ্কে একটু বরাবরই কাঁচা। তো যাই হোক, যেটা বলছিলাম, এরপরে আপনার শেখ হাসিনা এবং তার একেবারে পরিবারবর্গ, তাদের মাধ্যমে আপনার মানে পাচার হচ্ছে প্রায় $35 বিলিয়ন মতো। সব হিসেব ধরলে যদি এগুলো পাচার না হতো, চুরি চামারি না হতো, তাহলে দেশের আপনার রিজার্ভ থাকতে কমপক্ষে $225 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন?
$225 বিলিয়ন যখন একটা দেশের রিজার্ভের স্থিতি থাকে, সেই দেশটা কোথায় চলে যেতে পারতো? সেই জায়গাটিতে আমরা নেই। আমরা মাত্র তলানিতে যে ঠেকেছি মাত্র $17 বিলিয়ন। এই বিষয়গুলো আমাদের খুব বেশি ফোকাস করা দরকার ছিল। চুরি চামারি, দুর্নীতি, এইগুলো আপনার মানে ফাইন্ড আউট করা, তাই না? এবং বিদেশ থেকে টাকা পাচার যেগুলো হচ্ছে বিদেশে, সেগুলো উদ্ধার করা, সেই কাজগুলো কিছুটা স্লথ হয়েছে। এই কথা বলা উদ্দেশ্য, যদিও আমরা মুখে অনেক সময় সংস্কারের কথা সরকারের তরফ থেকে বলছেন, কোন উপদেষ্টা বলছেন যে মানে কি বলে আপনার রাজনৈতিক দলগুলো ইতিপূর্বে সংস্কার করেনি, এটা ঠিক না। রাজনৈতিক দলগুলো অনেকগুলো সংস্কার করেছেন, করতেই তো এই অবস্থায় এসেছে। যেমন আমি যদি এভাবে বলি, আমাদের দেশে একসময় প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল তো তারপরে আপনার 1991 সালে আমাদের পার্টির মধ্যে কোথাও ম্যান্ডেটেড ছিল না যে আমরা মানে আপনার প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থায় যাব, অর্থাৎ সংসদীয় ব্যবস্থায় যাব, লেখা ছিল না। নির্বাচনী স্থিরও ছিল না। কিন্তু আমরা আবার সেই ব্যবস্থায় আসলাম, বিকজ যারা অপোজিশন ছিলেন তাদের একটা দাবি ছিল, আমরা সেই দাবিটাকে সম্মান করলাম, অথচ না করলেও চলতো। এটা এক কাইন্ড অফ সংস্কার। এরকম অনেকগুলো সংস্কার হয়েছে। সংস্কারটা চলমান প্রক্রিয়া। কিন্তু এই সরকারে কেউ যখন অনেকগুলো বড় সংস্কারের কথা বলেন, আমি খুব ব্যথিত কোন জায়গাটায় হয়, সেটা হচ্ছে 5 মাসের মধ্যে একজন উপদেষ্টা তার সম্পদের হিসাব দেননি। পার্লামেন্টে মেম্বার হতে গেলে কিন্তু মানে সম্পদের হিসাব দিতে হয়। যদিও দেখা যায় ধার দেনা করে অনেকে এমপি হয়েছেন, যদিও যে জুনায়েদ হোসেন পলক নাকি জুনায়েদ আহমদ পলক, তার প্রোফাইলে যেটা দেখা গেল, সে যখন এমপি হয়ে প্রথমবার, তখন তিনি ধার করেছেন, দেনা করেছেন, উপহার নিয়েছেন, সব করেছেন, তার নির্বাচন। সেই লোকটি যখন শত কোটি টাকার মালিক হয়ে যায়, মানে দেনা করে যিনি এমপি হলেন তার স্টেক হয়ে যায় তখন শত কোটি টাকার মালিক। তার স্ত্রী স্কুলের শিক্ষক ছিলেন, তিনি শত কোটি টাকার মালিক। একজন এমপি ছিল, নারী এমপি, জান্নাতারা হেনরি। তিনি একটা প্রাইভেট স্কুলে মানে টিচিংয়ে ছিলেন। তার বেতন মানে হলফনামে বেতন ছিল 12,000 টাকা না 11,000 টাকা। তার থলে থেকে এখন বেরোচ্ছে শত কোটি টাকা। তো এটা তো ধরুন পলিটিক্যাল কালচারে তাদের একটা ইম্পিউনিটি তারা মানে ফিল করতেন। এবং যেহেতু ওই সরকারটা নির্বাচিত সরকার ছিল না, জনগণের কাছে যাওয়ার দরকার ছিল। কিন্তু এখন আমরা যে সরকারটি পেয়েছি, এটা তো সবার সরকার। এই সরকার নির্বাচিত না, বাট এই সরকারের স্ট্রেংথ হচ্ছে সমস্ত পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট করে, জনগণ এই সরকারকে সাপোর্ট করে। তারা বলে এটা আমাদের সরকার। এই যে আমাদের সরকার বলার মতো যে একটা অবস্থা, এটা কিন্তু আমি সবচেয়ে যে কথাটি বলতে চাই, এটা প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকার ছাড়া জনগণ কিন্তু আর বাকি সরকারগুলোকে আমাদের সরকার বলতো না। ইদার বলতো আওয়ামী লীগ সরকার, ইদার বলতো বিএনপি সরকার। কিন্তু একমাত্র প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারকে জনগণ বলে এটা আমাদের সরকার, ওন করে সরকারকে, দেশটাকে ওন, মানে মানুষ যে দেশটাকে ওন করে, আমার দেশ, আমার সরকার, আমার, এই ফিলিংসটা কিন্তু অনেক বছর পরে আমরা পেলাম। সেজন্য এই সরকারের উচিত হবে মানুষের যে ওনারশিপটা মানুষ ফিল করতো বা করে এখনও, সেই আস্থার জায়গাটা ধরে রাখা। যেমন উপদেষ্টাদের অনতিবিলম্বে, যেমন সরকারের একজন সিনিয়র মানে অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, আমি তো মাননীয় প্রধান উপদেষ্টারই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি। আমি আশা করব থ্রুহিম আপনার দর্শকের মাধ্যমে বলতে চাই, তিনি সরকারের অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টার মানে নজরে আনবেন যে তার উপদেষ্টাদের সম্পদের হিসাব। প্রফেসর মোহাম্মদ ইউনূস সোশ্যাল বিজনেস করতেন, তার ব্যাপারটা আমরা জানি। তার নিজের কোনো মালিকানা নাই, অন্যদের তো মালিকানা আছে, হোয়াট এভার যাই থাকুক, সেগুলো তাদের প্রকাশ করা উচিত হবে। আর একটা জিনিস হবে, অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, মানে ইন গভর্নমেন্ট হচ্ছে ইন বিটুইন গভর্নমেন্ট, মানে নেক্সট গভর্নমেন্ট। তাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, বুঝলি, মানে ছেলেদের একটি অংশ, মানে আমি এইভাবে বলি, কারো কনোটেশনটা হচ্ছে ছাত্ররা। এই ছাত্রদের মধ্যে বিএনপির ছাত্র ছিল, শিবিরের ছাত্র ছিল, বামপন্থীদের ছাত্র ছিল, নানা অংশের ছাত্র ছিল। শুধু ছাত্রদের একটি অংশ, আমি এভাবে বলবো, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেন, ওই একটি অংশের মধ্যে আবার নানা উপ অংশ আছে, সেটা আলাদা। সেটা ছাত্র ফেডারেশন অনেকে আছে, সেটা ছেড়ে দিয়ে এখন তারা আবার মানে কেউ মানে এটার সাথে সংযুক্ত হচ্ছেন, ভালো কথা। তো ছাত্রদের একটি অংশ যারা বলতে চান যে না আগে সংস্কার পরে নির্বাচন, তাদের উদ্দেশ্যে, বাচ্চা ছেলে আমাদের সন্তান তুল্য, তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, পৃথিবীতে যত দেশগুলোতে গণ-অভ্যুত্থান হয়েছে, সমস্ত গণ-অভ্যুত্থানের পরে 1 বছর 1.5 বছর মাত্র সেখানে নির্বাচন হয়। 69 সালে একটা ভোলাটাইল গণ-অভ্যুত্থান হয়েছিল পাকিস্তান আমলে, আইয়ুব খান পালিয়ে গেল। 70 সালে তৎকালীন পাকিস্তান নির্বাচন হয়েছে। একেবারে অত দূরে যত একটু কাছাকাছি আসি, শ্রীলঙ্কায় সরকার পালিয়ে গেছে, গণ-অভ্যুত্থান হয়েছে। ওখানে ওই শেখ হাসিনার বেডের মতো, ওখানকার প্রেসিডেন্টের বেডেও ওই দেশের জনগণ পা তুলে
মানে মানে প্রজাতন্ত্রের মালিক হিসেবে কিছুক্ষণের জন্য তার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সারা দুনিয়ার মানুষের একই রকম বোঝা যায়, উদযাপনটাও একই রকম। এক্স্যাক্টলি, উদযাপনটা একই রকম, ফয়েজ ঠিকই বলেছেন উনি। তো সেখানেও কিন্তু পরেই নির্বাচন হয়েছে, তাই না? আপনি যদি তিউনিশিয়ার কথা যদি বলেন, সেখানেও তাই। আরব স্প্রিং এর ফলে তো কিছু দেশগুলোতে গণ অভ্যুত্থান হলো, সেসব জায়গায় তাই। তো নির্বাচিত সরকার এবং আমাদের সেনা প্রধান গতকালকে একটা ইন্টারভিউ প্রকাশ হয়েছে। আমি আমার সেনা প্রধানকে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। তিনি চমৎকার কথা বলেছেন, তার অভিব্যক্তি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যখন তাকে প্রশ্ন করা হলো যে গত 15 বছরের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, পুলিশ থেকে শুরু করে বিচারাঙ্গন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, ফ্রাজাইল কন্ডিশনে চলে গিয়েছে, তো এই অবস্থাতে উত্তরণের পথ কি? তিনি বলেছেন এই উত্তরণ পথ হচ্ছে একটা নির্বাচন, দ্রুত নির্বাচন, একটা নির্বাচিত সরকার, রাজনৈতিক দল এগুলো হ্যান্ডেল করবেন। বেসিক্যালি আপনার জন আকাঙ্ক্ষা আছে, অর্থাৎ শেখ হাসিনা যা করে গিয়েছেন সেই জায়গায় না, এই জায়গাটা ওই জায়গাটা না বলেই তো গণ অভ্যুত্থান হয়েছে। যা গণ অভ্যুত্থানটা কেন হলো? শেখ হাসিনার একটা আইন ছিল না, তার তো একটা আইন ছিল, ওটাকে পাবলিক ডিফাই করেছে। পাবলিক বলছে নো, দিনের ভোট দিনে হতে হবে, তুমি রাতে কেন করছো? তুমি ভোট ছাড়া কেন থাকছো? তুমি কেন চুরি চামারি করছো? তোমার কেন জবাবদিহিতা নাই? তোমার কেন স্বচ্ছতা নাই? তুমি কেন তুমি সব কিছু তুমি কেন তা মনে করো? এইটা চলবে না। অতএব জনগণ অভ্যুত্থান করে জনগণ তাকে হটিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে ওই ব্যবস্থাটার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে এবং পরিবর্তন করেছে। এর মানে হচ্ছে এর পরবর্তী সরকারের মধ্যে এই আচরণগুলো, মানে পরবর্তী সরকার যে বা যারাই আসুক না, তাদের কাছে ওই শেখ হাসিনার আমলের আচরণগুলো তারা জনগণ দেখতে চায় না। এটার জন্য যত দ্রুত সম্ভব যে আপনার এগুলোকে গার্ড করার জন্য, মানে ঠেকানোর জন্য যে ক্লজগুলো, যে সংস্কারগুলো করার দরকার, যে প্রস্তাবনাগুলো দরকার, সেগুলো ঠিক করা দরকার। গতকালকে একটু সভাতে আমি বলছিলাম, ইভেন এই সমস্ত সংস্কার প্রস্তাব 1 সপ্তাহের মধ্যে তৈরি করে 8 দিনের দিন মানে আপনার ওই প্রেসিডেন্টকে দিয়ে আপনার ওই যেহেতু সংসদ নাই, আপনার অর্ডিন্যান্স জারি করা যায়, নির্বাচনটা তাড়াতাড়ি করাটাই হচ্ছে একমাত্র সলিউশন। আমি জনাব ফয়েজ আহমদের কাছে যাব, এই সব প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনার কাছ থেকে আমি নেব, কিন্তু তার আগে দর্শকের একটি ফোন আছে, আমি একটু ফোনটি নিয়ে নেব। যে দর্শক আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। বলুন। হ্যাঁ জি দর্শক বলুন। দুজন অতিথির কাছে আমার প্রশ্ন, যে এই যে 3-4 মাস ধরে একটা কমিটি সংস্কার করলো, ঠিক আছে, এই সংস্কারগুলো যদি পরবর্তী পার্লামেন্টে পাস করে না নেওয়া হয়, তাহলে এই সংস্কার কি শুধু কালক্ষেপণের জন্যই? এই প্রশ্নই হচ্ছে দুজন অতিথির কাছে আমার। সকলকে ধন্যবাদ। জি দর্শক, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আরও একজন দর্শক আছেন ফোনে, তাকেও আমরা তার প্রশ্নটি নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি মোহাম্মদ সরওয়ার আলম কক্সবাজার থেকে। এই 24-এর গণ আন্দোলন, এটা কি শুধু একটা নির্বাচনের জন্য হয়েছে, নাকি নির্বাচনের আগে সংস্কার করতে হবে? আমি তো দেখতেছি বিএনপির অবস্থায় তো মনে করছি শুধু একটা নির্বাচনের জন্যই এই আন্দোলনটা হয়েছে। এই পর্যায়ে শুরুতে একজন দর্শক রয়েছেন, তার ফোনটি নিয়ে নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাজান কবি, বেগুনগঞ্জ, নোয়াখালী থেকে। জি বলুন। রিপন সাহেবের কাছে আমার প্রশ্ন, যে আপনারা বহুদলীয় গণতন্ত্র কথা বলেন, বিশ্বাস করেন মনে প্রাণে সবকিছুতে, কিন্তু নতুন একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করার আগেই আপনারা এটা বিরোধিতা করতেছেন। পাশাপাশি 17 বছর বয়স হলেই ভোটার হবে, এটারও বিরোধিতা করতেছেন। এটার কারণ কি? মানে যারা নতুন ভোটার হবে 17 বছরে, এই ছেলেগুলা, কচি ছেলেগুলা ওই বৈষম্য বিরোধী আন্দোলনকে ভোট দিবে, এটা নিশ্চিত হয়েছে ওই যে বিরোধিতা করতেছেন কিনা? জি অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি যদি জনাব ফয়েজ আহমেদ আপনার কাছেই আসি, জনাব আসাদুজ্জামান রিপন তিনি যেমনটি বলছেন, তিনি প্রশ্নটা পর্যালোচনা রেখেছেন, তার মধ্যে একটিতে যদি আসি, যে তিনি বলেছেন যে স্বচ্ছতার জন্য 5 মাসের মধ্যে কোনো উপদেষ্টা তাদের সম্পদের কোনো হিসাব দেয়নি, এটি আস্থার জায়গা তৈরি করার জন্য এটি প্রয়োজন রয়েছে। আরেকটি যেটি বলেছেন তিনি, যে আগে নির্বাচন সংস্কার যেহেতু চলমান প্রক্রিয়া, তিনি বলেছেন যে দুটি একসাথে চলবে। এই বিষয়টিকে আপনি কিভাবে পর্যালোচনা করবেন?
না দেখুন, রিপন ভাই যে বক্তব্যগুলি দিয়েছেন এগুলি আমি মনে করি এগুলিও একটা সংস্কারের পার্ট, সংস্কারের পরামর্শ। অবশ্যই সংস্কার তো চলতেই, সংস্কার তো থেমে থাকবে না। সংস্কার কোনো নির্দিষ্ট পথ নেই যেখানে তার গন্তব্য শেষ, সংস্কার চলবেই। তো রিপন ভাই কিন্তু একটা কথা বলেছেন যে গত 15 বছর আমাদের এখানে সকল প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। এই সব প্রতিষ্ঠান, আমিও বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারটার মূলত কাজ হচ্ছে আরেকটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব, আমি ক্ষমতা বলছি না, দায়িত্ব যাওয়া পর্যন্ত এদের দায়িত্ব, এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করবে। এই যে দায়িত্ব হস্তান্তরের যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটির নাম আসলে নির্বাচন। আমাদের নির্বাচন কারা করে? নির্বাচন কমিশন করে। শুধুমাত্র নির্বাচন কমিশন বললেই জিনিসটা আপনি 2টা ওয়ার্ডের মধ্যে দিয়ে শেষ হয়ে যায় না। এখানে সারা দেশের সব ধরনের প্রশাসন সেই সময় এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে কাজ করে। সকল প্রশাসন, সক্ষম প্রশাসন। হ্যাঁ, এখন সক্ষমতা দরকার আছে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি এই প্রশাসনগুলি কি আছে? আমরা এই দেশের একদম প্রান্তিক জনপদে গিয়েও যদি একজন খুবই মানে লেম্যানকেও যদি জিজ্ঞেস করি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলির অবস্থা কি, উনি চোখ বন্ধ করে দেবেন যে এখানে কোনো প্রতিষ্ঠান নেই, আমাদের বিচার বিভাগ নেই। এটা আমাদের বক্তব্য না, এটা কিন্তু এই বিএনপি এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে এবং সবচেয়ে বড় বিরোধী দলের হিসেবে দীর্ঘদিন ছিল, তারাও বলে আসছে এখানে বিচার বিভাগ নেই, এখানে নির্বাচন প্রতিষ্ঠানগুলি নেই। আমি শুধু নির্বাচন কমিশন বলছি না, নির্বাচনের সঙ্গে শুধু নির্বাচন কমিশন জড়িত না, আর অনেকগুলি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে যেগুলি এই নির্বাচন কমিশনের সহায়ক হিসেবে কাজ করে। সেই প্রতিষ্ঠানগুলি নেই। এখানে আমাদের দুর্নীতি দমন কমিশন নেই। আমাদের কোনো প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানও আপনি বের করে নিয়ে আসতে পারবেন না যে প্রতিষ্ঠানটা ভালো আছে। সুতরাং বিএনপির যে নির্বাচনের প্রত্যাশা, দেশের মানুষের যে নির্বাচনের প্রত্যাশা, সেই নির্বাচনের প্রত্যাশা অনুযায়ী একটি ভালো নির্বাচন, একটি দৃষ্টান্ত তৈরি করতে পারে এরকম নির্বাচন, অন্তত এতগুলি মানুষের জীবন দিয়েছে, সেটা নিয়ে আপনি যদি দীর্ঘ সময় ধরে আলোচনা করতে চান, কেন কেন দিয়েছে, একজন দর্শকও প্রশ্ন করেছে শুধু কি একটা নির্বাচনের জন্যই জীবন দিয়েছে কিনা, এটা রাজনৈতিকভাবে আলাপ হতে পারে, রিপন ভাই এটা বলতে পারেন, আমি সেই আলোচনা যাচ্ছি না। তবে এতটুকু বলি যে এই যে এত মানুষের জীবন দেয়া, এর অধিকাংশ মানুষই কিন্তু রিপন ভাইয়ের দলের মানুষ, তার দলের মানুষেরাও কিন্তু জীবন দিয়েছে এখানে এই সমস্ত এই প্রতিষ্ঠানগুলিকে শুদ্ধ করার জন্য। এই প্রতিষ্ঠানগুলি ন্যূনতম যেই প্রতিষ্ঠানগুলি পরিশুদ্ধ না হলে, একটা চূড়ান্ত রকমের শৃঙ্খলার মধ্যে না আসলে একটি সুন্দর নির্বাচন সম্ভব নয়, সেইটুকু সময় দিতে হবে, সেটার একটা বিষয়। আরেকটা বিষয় এখানে হচ্ছে নির্বাচন নিয়ে কোনো ধরনের ন্যূনতম অনিশ্চয়তার কোনো বিষয় নেই। দেখুন, মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তার সর্বশেষ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলে দিয়েছেন যে নির্বাচনটি কখন হতে পারে। তিনি একটি সম্ভাব্য ধারণা দিয়েছেন, যেই ধারণা থেকে পরিষ্কার যে এই বছরের শেষে যদি না হয় নির্বাচন, তাহলে আগামী বছরের প্রথমার্ধের মধ্যেই নির্বাচন হবে। এটি নিয়ে আমার মনে হয় কারো মনে কোনো সন্দেহ সংশয় নেই। তবুও দেখুন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, বা আমাদের এই সোসাইটিতে, দেশে বর্তমানে যে সমস্ত ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল বা জোট এক্সিস্ট করে, এদের কারো মধ্যেই ওরকম সংশয় নেই তবে তাদের রাজনীতিও তো করার একটা ব্যাপার আছে, তারা রাজনীতিটা করতে হবে। তো এই নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলির সবচেয়ে বড় রাজনীতিটা হয় সাধারণত নির্বাচনকে ঘিরেই। আমার ধারণা সে জায়গা থেকেই নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক কথা বলছেন ওনারা, বলতে হয়। ওনারাও তো মানুষের কাছে ভোট নিয়ে যাবেন, ওনারা নির্বাচিত হয়ে তো রিপন ভাই সংসদে যাবেন, আমরা তো যাব না। সো এই রিপন ভাইদের কথা তাদের মানুষদের জন্য, তাদের নেতাকর্মীদের জন্য সন্তুষ্টির জন্য নানান কথা বলতে হয়, সেই জন্য অনেক কথা হয় হয়তো, কিন্তু নির্বাচন নিয়ে বেসিক্যালি কোনো সংশয় নেই, কোনো ধরনের না। জি, ডক্টর আসাদুজ্জামান রিপন, প্রশ্ন 3 জন দর্শক রেখেছিলেন, তার মধ্যে যদি বলি যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলছেন, সেটির বিরোধিতা কেন হচ্ছে? প্রশ্নগুলো মনে আছে, আপনি যদি অনুমতি নেন একেবারে বলি। জি বলুন। আমার কাছে মনে হচ্ছে গোটা দেখে দুটো প্রশ্ন আমার কাছে এসছে, যে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, অথচ আপনার একটা সম্ভাব্য একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ক্ষেত্রে আমরা শঙ্কিত কিনা বা চিন্তিত কিনা, অথবা বাধা দিচ্ছি কেন ইত্যাদি। এটা একেবারেই সঠিক না। আমরা বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা, অনেকগুলো রাজনৈতিক দল থাকবে। বাংলাদেশে তো শেখ হাসিনা বলবো 43টা পলিটিক্যাল পার্টি ছিল, কথিত সুপ্রিম পার্টি, কথিত জাকের পার্টি ইত্যাদি ইত্যাদি। আপনি দেখবেন যে গোলাপ ফুল মার্কেটে জাকের পার্টি ছিল, ওরা যখন মজলিস করতো, বাস ভরে আসতো, তখন হাজার 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 মানুষ আসতো, মনে হতো দেশে গোলাপ ফুলে ভরে গেছে, এরকম একটা অবস্থা। কিন্তু জাকের পার্টি যখন ইলেকশনে নমিনেশন দিত 3 আসনে, প্রত্যেকটা আসনে জামানত হারাতো। ঠিক আছে, আচ্ছা, তারপরে সেটা তাদের ব্যাপার। তারপরে কয়েকদিন কি ভান্ডারি সাহেবের একটা দল হাসিনা দিয়ে গেল সুপ্রিম পার্টি,
তো এই ধরনের যে কোনো সুপ্রিম পার্টি বা কথিত পার্টি যে কোনো পার্টি হতেই পারে, এটা নিয়ে তো আমাদের কোনো মানিয়ে নেই, মাথা ব্যথা নাই। আমাদের বক্তব্য হচ্ছে যে সরকারের কাছে আমরা যে কথাটি বলতে চেয়েছি যে এই জাতীয় কোনো দল, যেটা আমাদের দলের তরফ থেকে বলা হয়েছিল যে কোনো দলের রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্য অথবা কোনো দল ক্রিয়েট করার জন্য নির্বাচন বিলম্বিত হচ্ছে কিনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা স্কোপস ভেরি লিমিটেড। এই কারণে যখন মিলিটারি গভর্নমেন্টরা যখন ক্ষমতায় থাকে তখন তার ক্ষমতাকে এটা একটু বলে রাখা ভালো, কারণ আমাদের দেশে দুটো বিষয় আছে, একটা যে একটা দল হচ্ছে কিনা, আর একটা হচ্ছে কিংস পার্টি বলে একটা শব্দ আছে। আমি এই সরকার আমলে এটা সম্ভাবনা দেখি না, অন্য পার্সোনালি আমি দেখি না আমার দৃষ্টিভঙ্গিতে, যে কিংস পার্টি কখন হয় যখন একটা মিলিটারি গভর্নমেন্ট থাকে এবং সেই দলটি যখন সেই মিলিটারি যখন ক্ষমতায় থাকতে ইচ্ছা প্রকাশ করে তখন তারা তাদের সমর্থক একটা গোষ্ঠী তৈরি করে এবং এটার জন্য মানে কতগুলো ছোট ছোট পার্টি পুটি এটা তো তৈরি করে ক্ষমতা থাকে। আমি ব্যক্তিগত বিশ্বাস করি প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই ধরনের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই, এটা আমি পার্সোনালি বিশ্বাস করি। এবং ওনার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে মেজরিটি যারা আছেন তাদের সে সামর্থ্যও নাই, সক্ষমতাও নাই। আমি দুটো শব্দ বলেছি, মেজরিটি। বাকি দুজন ছাত্র প্রতিনিধি আছেন, তারা যদি কখনো রাজনৈতিক দল করতে চান ওয়েলকাম, তাহলে তো তারা এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন না, তারা আমাদের মতন কাতারে চলে আসবেন, রাজনীতি করবেন, দল বানাবেন, মানুষের কাছে যাবেন, জনগণই বিবেচনা করবে। এবং আওয়ামী লীগের মতো একটা দল তো বিতাড়িত হয়েছে। যদি সোহেল তাজ, যে আপনার মুক্তিযুদ্ধকালীন সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন জনাব তাজউদ্দিন আহমেদ, তার ছেলে সোহেল তাজের একটা কোটেশন আমি উল্লেখ করতে চাই। উনি বলেছেন যে শেখ হাসিনাকে জনগণ ঝেঁটিয়ে বিদায় করেছে। তো ঝেঁটিয়ে বিদায় করার মধ্যে শব্দটা এইভাবে বলেছেন উনি, নিশ্চয়ই আপনার খেয়াল আছে, ওনার ফেসবুকে উনি স্ট্যাটাস দিয়েছেন। তো ঝেঁটিয়ে বিদায় করার পরে বাংলাদেশে কোনো আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো উই নিড এ পার্টি। আমি তো শেখ হাসিনার মতো মানে যেটা বলে একেবারে একটা মানে খালি মাঠে একটা গোল দিতে চাই না। উই নিড এ পার্টি। আপনার ওই ভদ্রলোকের যিনি প্রশ্ন করেছেন, আমরা একাধিক পার্টি চাই যাদের সাথে আমরা খেলতে চাই। কিন্তু আমাদের আফসোস হচ্ছে যদি কোনো একটা বড় মানে টিম যখন খেলে, তো তার সাথে ফরাসগঞ্জ বা অথবা অন্য কোনো টিম যদি খেলে, এটা তার জন্য খুব মনে হয় না, কি বলে, খুব সম্মানজনক মনে হয় না। আমাদের কাছে আমরা যে একটা বড় পার্টি হতো, বিএনপির জন্য ভালো হতো এবং একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকতো, বিএনপি পার্লামেন্টে গার্ডেড থাকতো, একটা জবাবদিহিতার জায়গায় থাকতো। আমাদের সেই গণতন্ত্রের সাথে জবাবদিহিতার স্বার্থে তো একটা বড় পার্টি আমাদের দরকার ছিল অপোজিশনে, যে আওয়ামী লীগের শূন্যতা যদি কেউ পূরণ করতে পারে। তো সেই ব্যাপারে তো আমাদের কোনো শঙ্কা নেই। কিন্তু আমাদের শঙ্কা না, আমাদের পর্যবেক্ষণ বা আমরা যেটা ওয়ার্ন করেছি যে সরকারের ক্ষমতায় থেকে দায়িত্ব পালন করে সুযোগ সুবিধা নিয়ে যদি কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়াটাকে আমরা সাপোর্ট করব না। এবং এটা তো ডেমোক্রেটিক্যালি এটা আমি বলতেই পারি, এই আমার পর্যবেক্ষণ থাকতেই পারে, তাই না? ছেলেদের মধ্যে নতুন দল হতেই পারে। আসামের আপনার মানে প্রফুল্ল মোহন্তর, আপনি নিশ্চয়ই নাম শুনে থাকবেন, উনি একসময় অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের নেতা ছিলেন, আসুর নেতা ছিলেন, পরবর্তী তিনি আসামের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আমাদের ছেলেদের মধ্য থেকে যদি কেউ মানে তারা যদি একটা নতুন রাজনৈতিক দল খুলতে পারেন, আমি তো সবচেয়ে বেশি আনন্দিত হব। কারণ আমি নিজে একসময় ছাত্র রাজনীতি করেছি, তাই না? ছাত্র রাজনীতি করতে যদি কেউ যদি দল বানাতে পারেন খুব ভালো। নিশ্চয়ই আপনি কানাইয়ার নাম শুনেছেন, আপনি জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির একজন বড় মাপের ছাত্রনেতা ছিলেন। তারপরে তিনি রাজনৈতিক দল খুলতে পারেননি, পরবর্তীতে তিনি ওই মানে বামধারার সংগঠনে গিয়েছিলেন, সেখান থেকে প্রবাবলি বিজেপিতে অথবা কংগ্রেসে চলে গিয়েছেন। দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আপনি যখন আপনার নিজস্ব রাজনীতি দিতে না পারবেন, তখন আপনাকে ওই কানাইয়ালালের মতো আপনাকে ওই বিজেপি কংগ্রেসের মধ্যে বিলীন হয়ে যেতে হবে, অথবা ওই কি বলে মানে আমি কোনো দলকে আন্ডারমাইন করতে চাই না। তো সুতরাং আমাদের কাছে অনেকগুলো উদাহরণ আছে। আরো দুটি প্রশ্ন ছিল, একটু যদি ছোট করে যদি পর্যালোচনা করেন। ফলে বিএনপির এই ধরনের কোনো আশঙ্কা নেই। রাদার বিএনপি ওয়েলকাম করে যা অনেক দলগুলো আসুক এবং দে শুড ফেস দ্য পিপল, জনগণের কাছে যাক, জনগণ গ্রহণ করবে, গেল এক। আর আরেকটা কথা তিনি বলেছেন যে আমরা একটা, এই কথার উত্তর আমি প্রথমার্ধেই দিয়েছিলাম। উনি বলেছেন যে বিএনপি কি শুধু একটি নির্বাচন জন্য, এটা ইদানিং কিছু কনোটেশন, কিছু লোকজন বলে না একটি নির্বাচনের জন্য এত প্রাণ দিয়েছে কেন। ইয়েস, একটা নির্বাচনের জন্য ওনাকে খুব জোরে, একটা নির্বাচনের জন্যই জনগণ প্রাণ দিয়েছে। সেই নির্বাচনটি একটা অর্থবহ নির্বাচন, একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন, রাষ্ট্রকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়ার মতো একটা সক্ষম রাজনৈতিক ব্যবস্থার জন্যেই একটি নির্বাচন। আমি উদাহরণ টেনেছি, সারা পৃথিবীতে যেসব দেশে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরে
অনিবার্যভাবে সেখানে নির্বাচিত সরকারই হচ্ছে মানে আপনার মানে দাবি করে, কারণ সেই সরকারের কাছে জনগণ আশা করে যে সেই রাষ্ট্রটি গণতান্ত্রিকভাবে রূপান্তরিত হবে, সেই রাষ্ট্রটি জবাবদিহিমূলক হবে, রাষ্ট্রের চরিত্র গণতান্ত্রিক থাকবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সাম্য প্রতিষ্ঠা হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। সে আকাঙ্ক্ষাটা ট্রান্সলেট করবেন কি করে? থ্রু অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট, যেটা আমাদের দেশে আর্মি চিফ বলেছেন। আপনি পুলিশ ফ্রাজাইল হয়ে গেছে, সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে। মানে ফয়েজ সাহেব খুব রাইটলি বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কি, যেমন বাবা হিসেবে দায়িত্ব কি, গার্ডিয়ান হিসেবে দায়িত্ব কি, তার নেক্সট উত্তরাধিকার নাকি একটা উপযুক্ত উত্তরাধিকারের কাছে যদি সে হ্যান্ডওভার করতে পারছে, সে থাকে কি বলে কমফোর্ট থেকে, যে না আমি যেটা দিয়েছি সেটা তারা ঠিক করে চালাতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকার সার্টেনলি তার দায়িত্ব হচ্ছে যে এত প্রাণের বিনিময়ে একটা মানে একটা পরিবর্তন হলো, একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা মানুষ দেখছে, একটা স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটা যেন বাস্তবায়ন হয়। তেমনি একটি রাজনৈতিক ব্যবস্থা, তেমনি একটি আপনার কি বলে একটা নির্বাচনের মধ্য দিয়ে যদি তারা পাওয়ারটা হ্যান্ডওভার করতে পারে, দে উইল ফিল কমফোর্ট, তাদের স্বস্তি হবে। জনগণ তো এটাই আশা করে। সুতরাং একটি অর্থবহ নির্বাচনের জন্য মানুষ সরকারকে নির্বাচিত করতে পারেন এক। আর উনি একটা প্রশ্ন তুলেছেন 17 বছর, ইউনূস সাহেব একটা পার্সোনালি অপিনিয়ন দিয়েছেন 17 বছর। ওয়েল, 18 এবং 17 মধ্যে পার্থক্যটা কি? সারা পৃথিবীতে অধিকাংশ দেশগুলোতে স্ট্যান্ডার্ড এজ হচ্ছে 17। আমাদের তো লাইফ স্প্যান বেড়েছে, কমেনি। যদি কখনো গড় আয়ু কমে যেত, কথার কথা আল্লাহ না করুক, মানুষের গড় আয়ু যদি কমে যেত, তাহলে আমরা চিন্তা করতে পারতাম হারে মানুষগুলো এত তাড়াতাড়ি মরে যাচ্ছে, ওদের ভোটাধিকার 13-14 থেকে শুরু করে দেওয়া উচিত। আগের দিনের মানুষরা 13-14 বছর বয়সে ছেলেদের বিয়ে দিত না, কারণ মানুষ বাঁচত 50-52 বছর। এখনকার মানুষ বাঁচে 90 বছর। এখন কি ওই 13-14 বছরে ছেলে মেয়েদের বিয়ে দেয় নাকি? তো সুতরাং বয়স নিয়ে অযথা বিতর্ক বাড়ানোর কোনো দরকার নেই। আমাদের একটা কমিশন তো গভর্নমেন্ট করেছে, যে আপনার ন্যাশনাল কমিশন ফর আপনার ইউনিটি। জনাব ফয়েজ আহমেদ, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, যে 15 জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারির যে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং প্রেস উইং থেকে বলা হচ্ছে ঐকমত্যের ভিত্তিতে কিন্তু এটি ঘোষণা করা হবে। সরকারের কি পরিকল্পনা বা উদ্যোগটা কতটুকু হয়েছে? ওকে, আমি আপনার এই প্রশ্নের উত্তরে আসছি। তার আগে একজন দর্শক রিপন ভাইকে প্রশ্ন করছিলেন বা এখানে প্রশ্ন রাখছিলেন যে 17 বছরে বাধা কোথায় ভোটার হতে। উনি দর্শকের প্রশ্নে একটু ক্ল্যারিফাই করার জন্য বলি, উনি বলছিলেন যে সরকারের পক্ষ থেকে 17 বছর প্রস্তাব করা হয়েছে। এটা আসলে ঠিক না। মাননীয় প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একটা উদাহরণ দিতে গিয়ে 17 বছর কথাটা বলেছেন। এটা সরকারের পক্ষ থেকে বা কোনো সংস্কার কমিশনের পক্ষ থেকে কোথাও থেকে কোনো ধরনের প্রস্তাব হয়নি, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন পদ্ধতি সংস্কার কেন্দ্রিক যতগুলি সিদ্ধান্ত হবে সবগুলি রাজনৈতিক দল এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, নাগরিকদেরকে যারা প্রতিনিধিত্ব করে নানান উপায়ে, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সেই প্রস্তাবগুলি সিদ্ধান্ত গৃহীত হবে প্রস্তাবের বিষয়ে। সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই বা এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো জায়গা নেই। আর আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, আমি যদি আপনার আজকের শো এর শুরুর দিকে একটু ফিরি, তাহলে রিপন ভাইকে আমি একটু রেফারেন্স হিসেবে নিয়ে আসি। উনি যেটা বলছিলেন যে আমরা এই সরকারকে কিন্তু সব মানুষ আমাদের সরকার বলছে। এটা একটা ওভারঅল জাতীয় ঐক্য। তারপরও গভর্নমেন্ট ইটসেলফ একটা পলিটিক্যাল আইডেন্টিটি। সেটার বিষয়ে বাংলাদেশের ইতিহাসে যে জাতীয় ঐক্য ইন দ্য মিন টাইম সবার আগে বাংলাদেশ বা শুধুমাত্র বাংলাদেশ প্রশ্নে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, এটা বাংলাদেশে আর কখনো তৈরি হয়নি। সকল রাজনৈতিক দলের নেতারা এক মঞ্চে এক কাতারে এসে দাঁড়িয়েছেন। এবার আপনার প্রশ্ন হচ্ছে 15 তারিখের মধ্যে নিশ্চয়ই হবে সকল রাজনৈতিক দলের সঙ্গে, মতের সঙ্গে, যারা জুলাই অভ্যুত্থানের সঙ্গে সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত তাদের সঙ্গে আলোচনা করা হবে। আর এখানে একটা বিষয়, আমাদের রাজনীতিতে মনে হয় অনেক দিন পরে খেলার প্রশ্নটা এসেছে আর কি। রিপন ভাই বলার সময় বলছিলেন যে খেলা লাগবে, মানে এটাও আমি মনে করি যে একটা সুযোগ তৈরি হয়েছে। সবগুলি পলিটিক্যাল পার্টি ওর সমালোচনা করছে, তাদের কথা বলছে। এটা আমরা এখন পর্যন্ত এটাকে ডেমোক্রেসির বিউটি হিসেবে দেখছি। তো খেলোয়াড়ের কথা যদি বলি,
অনেক সময় ভাই ছোট ক্লাব আর বড় ক্লাবের উদাহরণ দিচ্ছিল, অনেক সময় ছোট ক্লাব কিন্তু ভালো খেলে ফেলে। আপনি যদি দেখেন যে বড় ক্লাব তো অনেক দিন ধরে খেলছে, গোলটা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এসে দিয়ে দিয়েছে, হ্যাঁ, আগস্টের 5 তারিখে। সো সবগুলি ক্লাবই আমরা মনে করি একটা ভালো খেলার যেন পরিবেশ তৈরি হয়, সেজন্য একটা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে আমাদের। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।